শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি ঝালমুড়ি খাবো, এমন গান বানিয়েছি যেটা এখনই আমার কাছেই বুমেরাঙায় ফিরে আসে। বিজেপি আমি ছেড়ে এসেছিলাম, ওরা কি মালা নিয়ে বসে আছে আমাকে যে এসো বাবুল পড়ো পড়ো মালা পড়ো। পলিটিক্সের টোটাল ব্যাপারটা দেখার পরে না আমি সত্যিই খুব বৃতশ্রদ্ধ। ডুয়েট গান ফেরারি মন, শ্রেয়া ঘোষাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আমি পাইনি। তো আমি বলিউডেই ঠিক করে পলিটিক্স করতে পারিনি। বিজেপিতে আমি যাবো না এই কথাটা বলার কোনো রাইট বা অধিকার আমার নেই। যদি বনিমানা না হয় ভাই, যে দলের প্রতীকে তুমি দাঁড়িয়েছো সেই দলের পদটা তুমি ছেড়ে দাও। বোধহয় যে পাত্রটাতে কাজ করার চেষ্টা করছি ওই পাত্রটারই একটা বড় চাঁদা আছে, বড় ফুটো আছে। কুছ তো লোগ কহেঙ্গে লোগোं का काम है कहना। আমার এখনো চামড়া মোটা হয়নি, আমার খুবই খারাপ লাগে। এই মুহূর্তে আমরা রয়েছি এমন একজন ব্যক্তির বাড়িতে যিনি তার নিজস্ব পরিচিতি একেবারে অন্য মাত্রায়, অন্য জায়গায় পৌঁছে গিয়েছে, সেটা আমরা সকলেই জানি। আর তার রাজনৈতিক পরিচিতিতেও তিনিও এখন কিন্তু বেশ স্বনামধন্য। এই মুহূর্তে আমরা রয়েছি বাবুল সুপ্রিয় বাড়িতে। আর বাবুল সুপ্রিয় বাড়িতে তার সঙ্গে আমরা কথা বলবো এই বর্তমান যে অবস্থা তা নিয়ে। কিন্তু তার আগে কয়েকটা ছবি একটুখানি দেখিয়ে নিই। বাবুল সুপ্রিয় তিনি যে ঘরে বসেন সেই ঘরে কতগুলো ছবি রয়েছে। প্রথমের ছবি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয়। দ্বিতীয় ছবিতে শপথ গ্রহণের পরে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে নরেন্দ্র মোদী তার সামনে নমস্কার করে সৌজন্য জ্ঞাপন করছেন বাবুল সুপ্রিয়। তৃতীয় ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে তৎকালীন রাজ্যপাল রয়েছেন এবং বাবুল সুপ্রিয়, তাকে দেখা যাচ্ছে তিনি শপথ নিচ্ছেন। আর আরেকটা ছবি রয়েছে যে ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশে বাবুল সুপ্রিয় তিনি। হরেক রকম ছবি। আর এই মুহূর্তে পরের ছবিটা কি হতে চলেছে সেটাই জানবো বাবুলদার কাছ থেকে। বাবুলদা, পরের ছবি কি? পরের ছবি দেখো না, এখানে দেখো সব মেশানো আছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সিটিজেনশিপ, এরা দেবানন্দের নিজের হাতে লেখা চিঠি, বচ্চন সাহেবের হাতে লেখা চিঠি। এটা আমার স্ট্যান্ডার্ড চার্টারে যখন বলেছিল যে 1990-তে যে হয় চাকরি করো নয় গান গাও, আর যদি বম্বে গিয়ে পারো 15 দিনের মধ্যে ডিসাইড করে ফিরে এসো। এটাও ছেড়ে দিয়ে পদত্যাগ করে চলে গেছিলাম। তো সব ধরনের, আমার ঠাকুমা, আমি ছোট যখন ছিলাম, আমার 2 মেয়ে, অমিতাভ বচ্চন আমার মেয়ের গান রিলিজ করলো, সেটা পুরোটাই পরিবার রয়েছে। গাভাস্কার, অমিতাভ বচ্চন রিলিজ করছে আমার অ্যালবাম, কিশোর কুমার, সবই আছে, সব মিলিয়ে মিশে। তুই তো এটা তো পারিবারিক। রাজনৈতিক ছবিটা কি? দেখো, আমি এমন একটা জায়গায় পৌঁছেছি না, আমার এই সারাদিনে অনেক রকম শুনি, অনেক গুজব করে, অনেক কিছু শুনে, সত্যি কোনো জবাব দেন না, কোনো তাগিদ অনুভব করি না। আই রিয়েলি, আমার ফেসবুকেও কমেন্ট অফ থাকে। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার পলিটিক্স আমি বেশ বীতশ্রদ্ধই বলতে পারো, বীতশ্রদ্ধ। এবং আমি জাস্ট যখন পলিটিক্সে এসছিলাম তখন একটা ফ্লাইটের উপর একটা চ্যালেঞ্জ ছিল, যেটা অ্যাকসেপ্ট করেছিলাম। লাকিলি আই ম্যানেজ টু ওটা ফুলফিল করতে পেরেছিলাম। আমি বান্দ্রাতে দেখেছিলাম যে সুনীল দত্ত এত ভালো কাজ করেছিলেন, যেখানেই বেরোতেন সেখানে উনি অ্যাক্টার ছাড়াও ওইখানে যে নানা রকম কাজ এমন করেছিলেন যে তার জন্য প্রচুর সম্মান পেতেন। আর আমি ফিল্ম লাইনেও তখন দেখতাম বহু মানুষ এনজিও করে, কেউ ডগিদের খাওয়ায়, কেউ অনেক রকমের, কেউ ঘোড়াদেরকে রাস্তা থেকে ইয়ে করে, অনেক রকমের এনজিও আছে, বাচ্চাদের খাওয়ায়, ইয়ে করে। তো আমার সেই সময় মনে হয়েছিল যে ওই টেনজিওতে অনেক রকম হয়। তো আমার মনে হয়েছিল ওই ঝামেলার মধ্যে না গিয়ে একটা হঠাৎ করে একটা সুযোগ এসছে, তো আমি যদি আমার এলাকায় কিছু ভালো কাজ করতে পারি তো ওয়াই নট। তো দ্যাট ওয়াজ দি অনলি ইন্সপিরেশন। আর তারপরে তোমার আসানসোলে আমি মনে করি যখন যাব তখনই ভালোবাসা আগে পেয়েছি, এখন তো পাই, এবং আগামী দিনেও ওখানে যা মন থেকে কাজ যা করেছি বা বেঙ্গলের জন্য যা করেছি, ওইটা আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন। বাট আমি তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে আমার 2014 থেকে 2021 যে আমাকে গান গাইবার যে আমার পারমিশন ছিল না, বিদেশ ভ্রমণের পারমিশন ছিল না, বা ধরো আমার একটা বিরাট বড় ক্লায়েন্টেল ছিল এই গালফ কান্ট্রিগুলোতে, সেখানে যে বন্ধ হয়ে গেছিলো যাওয়া নানা কারণে, যেগুলোর মধ্যে আর যাচ্ছি না, তাতে আমার বন্ধুরা বা কলিগরা আমার থেকে অনেকটা এগিয়ে গেছে ওই সময়টাতে। সেটা কি আমার কখনো রিগ্রেট হয়? ডেফিনেটলি হয়। কিন্তু সেটা কোথাও আমার মনে হয় যে ওই সময়টাতে আমি কিন্তু অনেকগুলো ভালো কাজ করেছি, যেটা তো অনেক দিন, ইস্ট ওয়েস্ট মেট্রো মাটি খোঁড়া থেকে শুরু করে সব। হ্যাঁ, ঝালমুড়ি খাওয়াই যে তুমি ছবিটা দেখালে, এই জন্যই, বিকজ এখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি ঝালমুড়ি খাবো, কারণ এদের সঙ্গে তো আমার কখনো মনোমালিন্য হয়নি। আমার তো হয়েছে একদম টপ ইয়ের সঙ্গে। তো আমার মনে হয়েছে যে সাংবিধানিকভাবে যে একটা পদে রয়েছে
সেটা যখন দিদি ছিলেন আমি রাস্তাঘাটে কত রকমের লড়াই করেছি, কত কেস খেয়েছি, এমন গান বানিয়েছি যেটা এখন আমার কাছেই বুমেরাঙায় ফিরে আসে। তো ইউ হ্যাভ টু টেক ইট ইন দ্য রাইট স্পিরিট। আর তখনও আমি ঝালমুড়ি খেয়েছি, কাজ করেছি, আসানসোলের ব্রিজ হসপিটালের জন্য ওনার থেকে চিঠি লিখেছি, পারমিশন নিয়েছি, সবাই অরূপদা ববিদা সবার সাথে কাজ করেছি। এখনও সেইভাবেই আমার যা যা করার আমি যেটা আমি সাংসদ তহবিল থেকে পাবো, যা যা করার আমি সম্পূর্ণভাবে আমার স্বপনদাই বলো বা যেই বলো সবার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে এবং তারা সবাই এক একটা কনস্টিটিউশনাল পজিশনে রয়েছে। তো আমি যদি তাদের কনস্টিটিউশনাল পজিশনটাকে মানুষের ভোটে যারা জিতে এসছেন সেটাকে যদি আমি রেসপেক্ট না করি, তাহলে আমার যে কনস্টিটিউশনাল পজিশন অ্যাজ আ রাজ্যসভা মেম্বার ওরাও সেটা করবেন না। তো আই ওয়ান্ট টু ডু ইট ইন আ গুড ওয়ে। এই মুহূর্তে তো সবথেকে বড় প্রশ্ন অন্য জায়গায়, সেটা হচ্ছে যে বিজেপির সঙ্গে আপনার কি সম্পর্ক থেকেও আপনার কার সঙ্গে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, আপনি কোন দিকে থাকবেন, কালীঘাটের দিকে নাকি নতুন যে নিউ ব্লক তৈরি হয়েছে সেই দিকে? দেখো, আমি কালীঘাটেই তো আমি কি বলবো, আমি তো আমার যে রাগটা ছিল 2021-21 আমি তো একদম উল্টো দিকেই গেছিলাম। তা আবার আমি উল্টো দিকে যাব কেন? ওয়াই শুড আই চেঞ্জ? একবার এদিক থেকে রাস্তার এপার থেকে একদম এপারে এলাম, আবার রাস্তা ক্রস করার তো কোনো দরকার আমার নেই। এবং সেই সময় আমি রিটায়ার্ড হার্ট ছিলাম, সেই সময় দিদি আমাকে এত রকমের কথাবার্তা হয়েছিল, এত কিছু স্লোগান করেছে, এত কিছু করেছে, কিন্তু উনি বলেছেন যে ছেলেটা ভালো কাজ করে, তুমি এখানে এসো, তুমি কাজ করে। এবং দুটো খুব ভালো মন্ত্রক আমাকে দিয়েছিলেন, আইটি বলো, গান গাইবার পুরো স্বাধীনতা। আমি কেন, ওয়াই শুড আই ডু ইট? আমার তো কোনো তাগিদ নেই। আর একটা জিনিস হচ্ছে যে এই প্রশ্নটা উঠছে কেন, বিজেপি আমি ছেড়ে এসেছিলাম, ওরা কি মালা নিয়ে বসে আছে আমাকে যে এসো বাবুল পড়ো পড়ো মালা পড়ো? কেন ওরাও মালা নিয়ে বসে নি, আমিও কোনোভাবে মালা দিতে কোথাও যেতে যাচ্ছি না। আর গুজব যেটা উঠছে, সত্যি আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি সত্যি পলিটিক্সের টোটাল ব্যাপারটা দেখার পরে না, আমি সত্যিই খুব বৃতশ্রদ্ধ। আমার আর পলিটিক্স নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না। আমি বেশিরভাগ সময় আমার ঘরে সব দেখছো পিয়ানো সব রয়েছে, আমি 3টে-4টে অবধি এই ঘরেই কাটাই। কিন্তু হ্যাঁ, পার্লামেন্টারিয়ান যে কাজটা সেটা আমি খুব মন দিয়ে করব। আপনি বলছেন পলিটিক্স নিয়ে কথা বলতে ইচ্ছা করবে না, কিন্তু আপনার একটা পরিচয় তো, আপনি পলিটিশিয়ান, আপনি একটা পার্টির হয়ে নমিনেটেড একজন মেম্বার, এই মুহূর্তে রাজ্যসভায় আপনি পলিটিশিয়ান। কিন্তু দেখো, যারা রাজ্যসভাতে নমিনেটেড হয় তারা সবাই কি ক্যারিয়ার পলিটিশিয়ান? তা নয়। আমার 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 তুমি বলতে পারো যে আমি চিরকালই না, যেহেতু বলিউড থেকে এসেছি, দেখতাম যে সিনেমাতে একটা সর্বগুণ সম্পন্ন ভিলেন দরকার, যে সব কিছু করতে পারে, খুন থেকে আরম্ভ করে সব রকম পারে, তাকে পলিটিশিয়ান করা হতো। তাকে পলিটিশিয়ান করে দিলে না, তার ইজি হয়ে যেত। মানে সে সর্বগুণ সম্পন্ন, সব রকমের ক্রাইম সে করতে পারে, সে যে ধরনেরই হোক না কেন। তো সেই জন্য পলিটিশিয়ান শব্দটার সঙ্গে আমার চিরকালই, অবভিয়াসলি ওয়াই শুড আই বি হিপোক্রেট, আমি পলিটিক্সে রয়েছি তো তুমি পলিটিশিয়ান বলতেই পারো, বাট আমার পাবলিক রিপ্রেজেন্টেটিভ কথাটা না চিরকাল আমার বেশি ভালো লেগেছে। তো আমি বলিউডেই ঠিকমতো পলিটিক্স করতে পারিনি। আমার ডুয়েট গান অলকাজি ফিল্মফেয়ার পেয়েছে, আমি পাইনি। ডুয়েট গান ফেরারি মন, শ্রেয়া ঘোষাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আমি পাইনি। তো আমি বলিউডেই ঠিক করে পলিটিক্স করতে পারিনি। তো পলিটিক্সে আমি কোনোদিনই খুব বেশি ঢোকার চেষ্টা করিনি, আর এখন তো একদমই করব না। আমি ডেরেককে বলেও দিয়েছি, দিদিকেও বলেছি। আমাকে রাজনৈতিক মঞ্চে যেগুলো আমাদের, যেমন 21শে জুলাই ডেফিনেটলি থাকবো, তাছাড়া রাজনৈতিক মঞ্চে খুব একটা আমাকে তুমি দেখতে পাবে না। তাহলে কি আপনি আপনার এখানকার ফুল টার্ম কমপ্লিট করবেন না, তার আগে আপনি? এই প্রশ্ন উঠছে কেন, আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এই প্রশ্ন উঠছে কেন, এর জবাবই আমাকে দিতে হবে কেন। যেটা আমি বলেছিলাম যে এবছর আমি লড়বো না, আমি লড়তে চাই না, আমার টিকিট চাই না। এবং আমি সেটা পাকসা কাছে খুব মজা করেই বলতাম যে এই আমার শেষ পতাকা তোলা, এই প্রায় মজা করে বলতাম। তো সেই সময় হঠাৎই উনি আমাকে রাজ্যসভায় ডাইরেক্টলি অ্যানাউন্স করলেন। তো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তো আমার পদত্যাগ করা, করা, এগুলো আমি কেন করবো? আমি যদি পদত্যাগ করি, ধরো, তাহলে আমি এতদিন পলিটিক্সে রয়েছি, 12 বছর তো হয়ে গেল, এইটুকুনি তো কাছ থেকে দেখেছি কি হয়। তুমি যদি এমপি হও লোকসভার, তাহলে তুমি রাজ্যসভায় যেতে পারো না, আর তুমি যদি মন্ত্রী হও তাহলে দুটো কক্ষেই তোমার অবাধ বিচরণ থাকে। তো সেটা আমি করেছি। কাজে আমি যদি আমি যদি প্রথমত রিজাইন করব কেন, বাট ধরো আমি তর্কের খাতিরে ধরেছি, যদি করি তাহলে ওটা তো সিমিলার ব্যাপারই হবে, ওটা তো তুলে আমার বিজেপিকে সিটটা দিয়ে দেওয়া হবে। কারণ বিধানসভায়
কটা সিট আছে তার নিরিখেই তো রাজ্যসভার সিটটা নমিনেশন করা যায়, পাঠানো যায়। তো এই মুহূর্তে আমি যদি সেটা করি তাহলে তো সেটা একই রকম ব্যাপার হবে, সেটা তো আমি অপোনেন্টকে ওটা হাতে করে তুলে দেবো। আমি এটা কোনো তাগিদ অনুভবই করছি না, আমি এটা মাথায় ধরে নিয়েছি যে অটল বিহারী বাজপেয়ী, সুনীল দত্ত, এরকম কিছু মানুষকে যাদের অরুণ জেটলির লজিক্যালি যেভাবে উনি জিনিসটা সাজাতেন, নীতিন গাডকারি, এখন উনি অনেক কন্ট্রোভার্সিতে রয়েছেন, কিন্তু যেভাবে উনি হেসে সবার সাথে কথা বলতেন, বিরোধীদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতেন, করতেন, তো এগুলো আমাকে ইন্সপায়ার করেছিল। তো ইটস আ প্রিভিলেজ টু বি ইন দ্য, আর ওখান থেকে এককালে এরকমভাবে বেরিয়ে এসেছিলাম। তো টু গো ইন টু দ্য পার্লামেন্ট, আমি একটা সাংসদ তহবিল বছরে যে টাকাটা পাবো 5 কোটি টাকা, ইটস নট আ স্মল অ্যামাউন্ট। তো সেটা আমি চেষ্টা করবো যতটা ভালো যায়। হাওড়াতেও অনেক কাজ আছে, আসানসোলেও কিছু করার ইচ্ছে আছে, বম্বেতেও কিছু করব। তো সেই লিবার্টিটা আমার রয়েছে। তো ওয়াই ডু আই নিড, প্রথমত দরকারটা কী, আর সেকেন্ডলি আমি যাচ্ছি কি যাচ্ছি না এই নিয়ে নানা রকম গুজব উঠছে। তো কালকে আমার সঙ্গে একটি পুরস্কারের মঞ্চে জায়গায় শ্রমিকদার সঙ্গে দেখা হয়েছিল। এবার যতবার নরেন্দ্র মোদী কলকাতায় আসতেন ওনার ভাষণে বাংলা করে দেওয়া এগুলো করতাম। তো ওখানে যখন হিস্টোরিক্যাল কিছু জিনিস আমার ডেটা দরকার হতো, শ্রমিকদা ইজ দ্য মোস্ট এলিজিবল পারসন সবচেয়ে। তো ওনাকেই আমি সবসময় ফোন করতাম এবং বলতামও যেটা শ্রমিকদা এগুলো আমাকে হেল্প করে দিয়েছে। তো কালকে যখন শ্রমিকদার সঙ্গে দেখা হলো, একজন বললো এই তোমার প্রাক্তন বন্ধু, পুরনো বন্ধু। তো বললো কেন প্রাক্তন কেন, ও তো আমার কলিগ রাজ্যসভাতে। তো তারপরে আমি শ্রমিকদাকে পাশে ডেকে নিয়ে গিয়ে একটা জিনিস নিয়ে একটু মজা করলাম। আমার মনে হয় ওইটাই কোনো কারণে একটা কিছু ট্রিগার করেছে, যে বাবুল যেরকম ওইখানে হয়েছিল না, আলাদা করে কথা হয়েছিল, তো ওইটাই আমার মনে হয় কোনো কারণে ট্রিগার করেছে। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমার কোনো রিয়্যাক্ট করার কোনো দরকার আছে বলে। আমি আবার বলছি যে পলিটিক্সে যা ঘটছে, যা হচ্ছে, আমি কোনো কে ঠিক করছে কে ভুল করছে সে নিজে ডিসাইড করুক, কিন্তু আমার মনে হয় সবাইকার বুদ্ধদেবের কী যেন পিপল ট্রি এর নিচে এনলাইটমেন্ট হয়েছিল না, উনি কী যেন বলে, না বোধগয়া না, উনি যেটাকে কী বলে, না বোধিলাম না, উনি কী একটা বলে, যে একটা ওয়ার্ডটা আমি ভুলে যাচ্ছি, ইংরেজিতে এনলাইটমেন্ট হয়েছিল। তো সবাইকার এনলাইটমেন্টটা 4 তারিখ বিকেলে কেন হলো, এইটা আমার কাছে একটা প্রশ্ন, ধাঁধা একটা থেকে যাবে। বাট আমার মনে হয় যে এভরিওয়ান ইজ এন্টাইটেল টু দেয়ার ওন ডিসিশন। কাজে আমার কারোকে কিছু জিজ্ঞেস করার, কারণ আমার কিছু বন্ধু আছে তাদের মধ্যে যারা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে বাবুলের বিজেপিতে যাওয়ার তো কোনো রাস্তা নেই, সেই জন্য বাবুল এখানে রয়েছে, এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারা ছড়াচ্ছে, কোন বাড়িতে কখন বলছে, আমি সব জানি, কারণ আমারও যেমন বন্ধু আছে তাদেরও আছে, কমন ফ্রেন্ডও আছে। কাজেই আই রিয়েলি ডোন্ট ফিল যে তাদেরকে কোনো জবাব দিতে হবে, বা আমার জবাব দেওয়ার কোনো তাগিদ ছেড়ে যদি আমি অনুভব না করি, তাহলে আমি কেন তর্কে যাবো, বাই শুড আই ডু ইট? বিজেপিতে যাবেন না আপনি স্পষ্ট করছেন, কেন যাবেন সেই প্রশ্ন তুলছেন, কিন্তু না বিজেপিতে যাবো না, এই লিবার্টিটাও তুমি আমায় দিচ্ছ কেন? বিজেপিতে কি আমাকে মালাত পরে ওরা ওয়েট করছে? কাজে আমি বিজেপিতে যাবো না এটা বলারও আমার কোনো অথরিটি নেই। প্লিজ এই লাইনটা দেখিও, এটা বলারও আমার কোনো অথরিটি নেই। ওয়াই শুড আই সে আমি বিজেপিতে যাবো না? তুমি কি বিজেপিতে জিজ্ঞেস করেছো যে বাবুল সুপ্রিয় এলে তাকে নেবেন কিনা? ওরাও মালা নিয়ে ওয়েট করে নেই, আমিও কালকে মালা পড়ানোর জন্য নেই, দু জায়গাতেই মালা কেনা হয়নি। তো বিজেপিতে আমি যাবো না এই কথাটা বলার কোনো রাইট বা অধিকার আমার নেই। কিন্তু মালা কেনার জন্য মানে দোকানে যাওয়াতে বাধা নেই কারোর, নাকি? যারা যাবার তারা যাচ্ছে। ভাই তুমি সেই ঘুরে ফিরে একই জায়গাতে ফিরে আসছো। আমি সত্যি তোমায় বলছি, প্রশ্নগুলোর জবাব দেওয়ার, তোমরা আমাকে যখন কোনো প্রশ্নের জন্য, শক্ত প্রশ্নের জন্য যখন খোঁজো, আমি কখনোই ফোন বন্ধ করে লুকিয়ে পড়ি না, বিকজ আমার মনে হয় যে বাকি সব কিছুতে তোমরা আমাকে অ্যাভেলেবেল, কিন্তু অন্য সময় যখন ইম্পর্টেন্ট কিছু হলো তখন বাবুল সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমার মনে হয় এটা হলে যে জার্নালিস্ট তার ক্রেডিবিলিটি কমে। তো আমি যদি উত্তর দিতে চাই দিই, যদি না দিই তাহলে বলে দিচ্ছি, আমি দেবো না, তুমিও জানো। তো এই প্রশ্নগুলো তুমি যেগুলো করছো আমি আমার মনে হয় জবাব দিয়ে দিয়েছি, এরপরে আর বেশি ফুটেজ খাওয়ার কোনো দরকার নেই। প্রশ্নটা আসে এরপরে, তৃণমূলে তো এখন দুটো ভাগ রয়েছে, একটা বেশ কিছু মানুষ তাদেরকে দেখা যাচ্ছে যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তার সঙ্গে রয়েছেন, তারা আলাদাভাবে 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন, আবার কালীঘাটের তরফেও আলাদাভাবে 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধা হচ্ছে। তো আপনার কাছে কোন মঞ্চটা গ্রহণযোগ্য? আমার কাছে যে মঞ্চে দিদি আছেন সেটাই গ্রহণযোগ্য। দেখুন আমি বারবার বলেছি, যারা চুরি করেছে তারা লেট দেম গো টু জেল, লেট দেম গো টু হেল। হ্যাঁ, মানে আমার একটা যেটা দেখার বিষয় সেটা যে শুভেন্দু কড়াভাবে পুরো জিনিসটা হ্যান্ডেল করছে। তো যারা এই বিভিন্ন কারণে এই দলবদল করলো, বা যেটা আমরা বিজেপির ওয়াশিং মেশিন বলি,
কার্যত সেই ওয়াশিং মেশিনে ঢুকলো, তাদের বিরুদ্ধে ও কিভাবে তাদেরকে হ্যান্ডেল করে, তাদের যে অন্যায়গুলো সেটা কিভাবে হ্যান্ডেল হয়, সেটা একটা আমার মনে হয় মানুষের মনে সেই প্রশ্নটা থাকবে। যে মুহূর্তে কাগজে আমি দেখছি যে মদনদার বাড়িতে স্ত্রী এবং পুত্রকে ডাকা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে কিছু বলছি না, ওনার সঙ্গে বহু অনুষ্ঠানে আমি গেছি, উনি ডেকেছেন গেছি, তো সেটা রয়েছে। তার 15 মিনিট পরেই খবর পাচ্ছি যে উনি শিবির বদল করেছেন। তো এগুলোতে মানুষের মনে একটা কোয়েশ্চেন আসে, এবং এই জন্যই আমার মনে হয় যে বিভিন্ন কারণে এই গুজবগুলো ছড়ায়। কাজে আমি দেখো সত্যি বলছি, আবার রিপিট করছি যে আমার সত্যি বলার কোনো ইচ্ছে নেই। আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ আ ভেরি নাইস পিসফুল 6 বছর ইন দ্য পার্লামেন্ট। আমি ভালো প্রশ্ন, মানুষের জন্য যে প্রশ্ন তোলা, রাঘব চাড্ডার মতো সিঙ্গারা জিলিপির দাম নিয়ে, সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু সিঙ্গারা জিলিপির দাম নিয়ে আমি যেগুলো আমার মনে হবে সেগুলো আমি নিশ্চয়ই উত্থাপন করব, এবং ওই মানুষের টাকাতে যেখানে যেখানে যা ভালো কাজ করা হয়, আগেও যেরকম করেছি এখনও সেরকমই করার চেষ্টা করব। যারা যারা ছেড়ে গেছেন তাদের প্রত্যেককেই আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা ভয়ঙ্কর নানান রকম বক্তব্য রাখছেন। আপনার কি কোনো বক্তব্য আছে এই সংক্রান্তে? আমার যখন সঠিক না তারা? যখন আমি কারোর সম্বন্ধে কোনো মন্তব্য করব না। আমি আবার বলছি যে যারা বলছেন তাদের মধ্যে অনেক সিনিয়র মানুষও তো আছেন, অনেক সিনিয়র আছেন যাদের অ্যাকচুয়ালি যারা বলেন যে আমরা অভিষেককে কোলে নিয়ে খেলেছি, তো তারা তো আমার মনে হয় যে কোনো অফিসে যদি হেঁটে চলে যেতেন, তাদের কাছে তো দিদিরই অ্যাক্সেস ছিল ভীষণভাবে। তো আমার কখনো কোনো অসুবিধা হয়নি। আমি যখন যেটা জানতে চেয়েছি, যেমন অভিষেকের ডায়মন্ড হারবারে এনসিজেম অনেক দিন ধরে বন্ধ ছিল, প্রচণ্ড খেটে অনেক কিছু করে সেটা চালু করতে পেরেছি। আর্নস্ট অ্যান্ড ইয়াং সেটার মানে এমনভাবে কন্ট্রাক্টটা করা হয়েছে যাতে ভোটের আগে কাজটা শুরু হয়ে যেতে পারে, তারপরে ধীরে ধীরে সেটা হবে। আমি এখনও ইন্ডাস্ট্রিতে খবর নিই যে ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশনে ওটা কাজ কীভাবে এগোচ্ছে, বাট এভরিথিং কন্ট্রাক্টে আছে, কাজে ঠিকভাবেই এগোবে। আমার কখনো কোনো অসুবিধা হয়নি। আর ভাই একটা জিনিস বলো, বিজেপিতে যে কোনো দলেই তুমি যদি ডাইরেক্টলি সবসময় চাও সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলবে, কি প্রকাশ কারাটের সঙ্গে কথা বলবে, বা ওখানে যদি অমিত শাহ বা নাড্ডাজির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চাও, বা আমি বলছি যদি কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশজি এদের সঙ্গে যদি অ্যাপয়েন্টমেন্ট চাও, চট করে তুমি পেয়ে যাবে। হয়তো কিছু মানুষ কে ওনারা ভালোবাসেন, হয়তো একটু আগে ডেকে নেবেন, একটু পার্সিয়ালিটি করবেন, বাট চাইলেই কি পাওয়া যায়, বা ফোনে কথা বলতে চাই বললে কি কথা বলা যায়? প্রত্যেকটি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আবার পলিটিশিয়ান শব্দটা অ্যাভয়েড করছি, তাদের নিজস্ব কিছু দায়িত্ব থাকে। সেই পুরো ব্যাপারটা হঠাৎ 4 তারিখে কেন ঘটলো, এইটা আমার কাছে ডেফিনেটলি, কালকে কয়েকজনের সঙ্গে আমার দেখা হলো, অনেকেই দেখলাম যে চোখটা ঠিকভাবে মেলাতে পারলেন না। তো আমার কিছু বলার নেই, প্রত্যেকেরই ব্যক্তিগত সিদ্ধান্ত, বাট আমার মনে হয় যে এই পুরো ব্যাপারটা নিয়ে অনেক আগেই, হ্যাঁ আইপ্যাকের ইন্টারফারেন্স ছিল, ডেফিনেটলি ছিল, কিন্তু আইপ্যাকের যখন ইন্টারফারেন্স বালিগঞ্জে আমি জানতাম আমি দাঁড়াবো না, কিন্তু আমি শোভনদা দাঁড়াবে সবই জানতাম, ভবানীপুর উনি ছেড়েছিলেন সবই জানাতাম। শোভনদাকে আমি ফোন করে বলতাম তুমি যেদিন প্রথম যাবে আমাকে নিয়ে যাও, কিন্তু সেটা হয়নি, ঘটেনি। যাই হোক, তো সেখানেও আমার জিনিসটা, টপিকটা কী যেন বলছিলাম ভুলে গেলাম, যাই হোক মাথায় অনেক কিছু চলছে। হ্যাঁ, তো আমার ওইখানেও যখন বালিগঞ্জে যখন আইপ্যাকের দুটি মেয়ে আসতো বা একটি ছেলে আসতো, তারা বলতো অনেক কিছু, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি থামিয়ে দিতাম, কারণ প্রচুর সিনিয়র মানুষ আছেন, তারা নিজেদের মতো করে ভোট করেন। আমি বলতাম যে বাস ঠিক আছে, বহুত আচ্ছা হয়, ওদের মিষ্টি খাও, জল খাও, ভালোভাবে মিষ্টি করে খেয়ে আমি ছেড়ে দিতাম। কাজেই ওই দেখো, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিয়ার হ্যাজ নান। তো যখন ফেলিয়ার একটা হয়েছে, তখন কোচের চাকরি যাবে, কোচের টুচেলকে নিয়ে যেরকম হচ্ছে ইংল্যান্ড হেরে যাওয়ার পরে, তো এরকম অনেক কিছু হবে, তো হচ্ছে। যাদের যা গ্রিভান্স আছে তারা সেটা বলছে, যাদের নেই তারা বলছে না, যারা বলতে চায় না কোনো কারণে তারাও বলছে না। বাট আমার এটাই মনে হয় যে তার দলের মধ্যে থেকে এটা আগেও হয়তো বলা যেত, পরে সবাই মিলে একসাথে এইভাবে কিছু কিছু মানুষ তো এমন গেছেন যেগুলো মানে রীতিমতো, আমাদের কথা ছেড়ে দাও, যারা জেনারেল মানুষ
আর একটা সিম্পল কথা বলে আমি শেষ করতে চাই, আর এটা নিয়ে বিশেষ কিছু বলবো না। আমার মনে হয় যে, আর আমি এটা বলতে পারি, যেমন আমি বললাম যে আমার অধিকার নেই আমি যাবো কি না বলার, আমি এটা বলতে পারি কারণ আমি এক্স্যাক্টলি ওটাই করেছিলাম। একটা দলের সঙ্গে যদি কোনো কারণে মনোমালিন্য না হয়, যদি বনিবনা না হয়, ভাই যে দলের প্রতীকে তুমি দাঁড়িয়েছো সেই দলের পদটা তুমি ছেড়ে দাও, জাস্ট টু দ্যাট মাচ। তারপরে যদি তোমার মনে হয় যে তুমি যেটা করতে চাইছো সেটা মানুষ ভালোবেসেছে, বা তুমি যা কাজ করেছো থাকাকালীন ওই দলের সঙ্গে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য, বা তোমার ক্রেডিবিলিটি আছে, ভোটে দাঁড়াও, আবার জিতে এসো। আমার মনে হয় এটাই অভিষেক মনু সিংভি এক্স্যাক্টলি এটাই বলেছে যে এত কমপ্লিকেটেড 10 শিডিউল ফোর এত কিছু দরকার নেই। একটা সিম্পল নিয়ম হওয়া উচিত যে দলের প্রতীকে তুমি দাঁড়িয়েছো সেই দলটা যদি তুমি ছেড়ে দাও, তুমি অটোমেটিক্যালি তোমার যে এমপি পদ বা এমএলএ যে পদটা, সেটা অটোমেটিক্যালি তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। বাবুলদা, আমারও আপনার কাছে শেষ প্রশ্ন, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বারে বারে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বারে বারে যে আপনি উন্নয়নের কথা বলছেন, সেই উন্নয়নের প্রয়োজনে আপনি কি আগামী এরকম কোনো দিন আসতে পারে যে যখন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও ঝালমুড়ি খাচ্ছেন? নিশ্চয়ই খাবো। আমি তো আবার বললাম, যদি আমি ওর চেয়ারটাকে, আমাদের দুজনের বার্থডে আবার একই, তো আমার 15-12, এবং কিছুদিন আগেরই একটা ইন্টারভিউ রয়েছে, ও তো বলেছে যে ব্যক্তিগতভাবে ওর সম্পর্ক আমার বহুত আচ্ছা হ্যাঁ। দিলীপ দার সঙ্গে আমার এত খটাখটি হয়েছে, ওনার অনেক প্রচুর বক্তব্যতেই আমি সমর্থনও করতাম না, উল্টোও বলতাম। তো অনেক, কিন্তু কদিন আগেই আইপিএলের একটা ম্যাচে দিলীপ দা পেছন থেকে এসে আমার বাবাকে জড়িয়ে ধরেছিল, বাবা দেখতে যায়, কথা হয়েছে, সব কিছু হয়েছে, বাবুল কেমন আছে, হয়েছে। তো আমার মনে হয় যে দেখো, সিতারোকে আগে জাহান और भी है। তো পুরো জীবনটা এই পলিটিক্সের মধ্যে আবদ্ধ রাখতে হবে এরকম তো কোনো কারণ নেই। বড় একটা ম্যাচের পরে, বড় একটা কিছুর পরে, বিরাট বড় একটা ডিবেটের পরে সবাই বসে তো একসঙ্গে চা কফি তো খাওয়া যেতেই পারে। ইউ ক্যান অলওয়েজ অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, বাট সেই ডিসঅ্যাগ্রিমেন্টটা তো মারামারির পর্যায়ে যাওয়া উচিত না। তো ডেফিনেটলি আমার স্বপনদার সঙ্গে অলরেডি কথা হয়েছে, জগন্নাথের সঙ্গে কথা, আমার যেখানে যেখানে কালকেও অনেকের সঙ্গে দেখা হলো, তো হাসি মুখেই কথা হলো। আমার ইনফ্যাক্ট শুভঙ্করদার সঙ্গে আলাপ ছিল না আমার কংগ্রেসে, ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। তো এবং এদের কিছু কিছু মানুষের সঙ্গে আলাপ আমার রাজনীতিতে আসার অনেক আগে থেকে, এত শো করেছি 2000-এর পর থেকে। তো যে জিনিসগুলো আমার দরকার, যেগুলো আমি করতে চাই, সেটার জন্য আমাকে মুখ্যমন্ত্রীর যে পজিশন, সেখান থেকে যে নির্ণয়গুলো উনি নিতে পারেন, সেখানে যেখানে দরকার হবে নিশ্চয়ই যাবো। এতে কোনো, আমার মনে হয় কোথাও কোনো বাধা থাকা উচিত। আপনার দলের পক্ষ থেকে যদি বলা হয় যে না, এরকমভাবে সরাসরি কথা বলা, আমাকে তো বিজেপির দলেতেও তখন আমি বিরাগ ভাজন হয়েছিলাম, অনেক কথা আমায় শুনতে হয়েছিল যখন ঝালমুড়ি খেতে গিয়েছিলাম। কিন্তু এটাও মানতে হবে যে ঝালমুড়ি খাওয়ার পরে ইস্ট ওয়েস্ট মেট্রোর সমস্ত এম্বার্গোগুলো, এনক্রোচমেন্ট সব খালি হয়ে গেছিলো। তার জন্যে যে একটা ডাইভারশন দিদি চেয়েছিলেন, রাজ্য সরকার চেয়েছিল, তার জন্য 1800 কোটি টাকা এক্সট্রা খরচা হবে, সেটা স্যাংশন করাতে পেরেছিলাম। সেইগুলোর জন্যে ওই টিবিএম মেশিনটা, টানেল বোরিং মেশিনটা কোথায় এসে পার্কিং হবে, পোর্ট ট্রাস্ট রাজ্য সরকার সাথে কথা বলে সর্ট আউট করতে পেরেছিলাম। আসানসোলে যে ব্রিজটা হবে কুমারপুরে, সেটার জন্যে যে ইউটিলিটি শিফটিং, তার জন্য 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা দেবার, সেটা উনি বলে দিয়েছিলেন অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে ওর সঙ্গে সর্ট আউট করে নাও, সেটা করতে পেরেছিলাম। রেলের সঙ্গে একসাথে বসে সেটা করতে পেরেছিলাম, রেল এবং সেল, এবং আমি ওটা পুরো কেন্দ্র থেকেই টাকা নিয়েছিলাম, রাজ্য সরকারকে 1 টাকা খরচা করতে দিইনি, জমিটা অবভিয়াসলি ওদের। তারপরে যে ইএসআই হসপিটাল, সেটা আমি নরেন্দ্র সিং তোমার ছিলেন, ওনার থেকে আমি 5 কোটি টাকার একটা স্যাংশন পেয়েছিলাম যে আসানসোলের ইএসআই হসপিটালটা করে দেওয়ার জন্য। আমার এটা একটা ঋণ শোধ বলতে পারো। আমি বম্বেতে গিয়ে প্রথমে ব্যাংকের চাকরি ছেড়ে যখন বম্বেতে একটা ব্যালকানিতে থাকতাম, সেটা হচ্ছে এমপ্লয়িজ অফ দ্য স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন নগর, এটা হচ্ছে নাম। ওটাকে ছোট করে আমরা এসিক নগর বলতাম। তো ওটাকে বলা হতো এক্সপিরিয়েন্স স্ট্রাগলার্স অফ দ্য ইন্ডিয়ান সিনেমা নগর। বহু ছেলে সব ওই বারান্দাতে ভাড়া করে থাকতো, 1 বেডরুম হল, গ্রেড 4 স্টাফেদের ছিল ওটা, বারান্দাটা ওরা ভাড়া দিত, ওখানে থাকতাম। তো আমার মনে হয়েছিল এসিক হসপিটালটা আসানসোলে দেখে যে যদি ঋণ শোধ করার থাকে আমার এটা নিয়ে কিছু করা উচিত। তো 50টা বেডের ওখানে আলাদা করে বানিয়ে নিয়মিত ইন্সপেকশন করতাম, এক একটা বেড 1 কোটি টাকার করে সেটা বানানো হয়েছিল। মলয়দাই তখন শ্রমমন্ত্রী ছিলেন, ওনার সঙ্গে আলাদা করেছি। ওনার ওখানে ইঁটও খেয়েছি, পাটকেলও খেয়েছি, গাড়ির কাঁচও ভেঙেছে, আবার ওটা নিয়েও কথাবার্তা বলেছি। সেটা তো যখন আমি বলেছিলাম দিদিকে যে ওই ঝালমুড়ি খেতে খেতে যে 5 কোটি টাকা আমাকে দিচ্ছেন, আপনি যদি একটা চিঠি লিখে দেন তাহলে ওই সরকার লিখলে তবে টাকাটা রিলিজ হবে। তো উনি বলেছেন না বাবুল, 5 কোটি টাকা বড্ড কম হবে, তুমি একটু ওয়েট করো, আমি একটু বেশি করে লিখে দিচ্ছি। বালিতে আমার ওটা কনস্টিটিউয়েন্সি নয়। না, বলবে না,
বলবে না, ডেফিনেটলি বলবে না, এবং আমাকে একদমই বলবে না। আমি এটা একদম ক্লিয়ারলি বলছি, কারণ আমার মনে হয় যে পলিটিক্সে একটা বিরাট অংশ জুড়ে লজিক কথাটা আছে। হ্যাঁ, লজিক কথাটা আছে। কাজেই আমি যখন থাকলামই মানে ছেড়ে দিয়ে যখন আমি ওটা অন্য পার্টিকে দিয়ে দিতে চাই না, তখন আমাকে আমার কাজটা করতে দিতে হবে। এবং সেই কাজটা আমাকে দিদি আগেও করতে দিয়েছেন। আমি ছুটি নিয়ে গান গাইতে গেছি বাইরে, 15 দিন 20 দিন গান গাইতে গেছি, কিন্তু ওখান থেকে সকালে বসে অনলাইনে কাজ করেছি, ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোটেল করেছি। তো এক্ষেত্রেও আমাকে বাধা কোনোভাবেই দেবেন না আমার মনে হয়। আর রাজনৈতিক লড়াই সেটা রাজনীতির ময়দানে হবে, আমি হয়তো থাকবো না ততটা। ছ বছর না, আমি বলবো যে টোটাল জার্নিটা যদি আমি দেখি, আমার মনে হয় যে পলিটিক্স থ্যাঙ্কলেস জব এটা আমি বলবো না, কারণ বিমানবন্দরে, বিমানে, এখানে ওখানে, ট্রেনে যখন কখনো রাজধানীতে যদি দিল্লি থেকে বম্বে গেলাম, হঠাৎ মাঝে ওই মোবাইল চলে না, আমার ওটা খুব ভালো লাগে সলিটিউডটা ট্রেনেতে। তখনও অনেকে এসে দেখা করে, আমরা আসানসোলের আপনি আবার ওখানে, অনেক কিছু হয়। তো থ্যাঙ্কলেস জব আমি বলবো না। আই হ্যাভ গট ইনাফ থ্যাংক ইউজ, আই হ্যাভ গট ইনাফ অ্যামাউন্ট অফ লাভ। বাট কোথাও আমার সব কিছু দেখে মনে হয় যে বোধহয় যে পাত্রটাতে কাজ করার চেষ্টা করছি, ওই পাত্রটারই একটা বড় ছ্যাঁদা আছে, বড় ফুটো আছে। তো এটা কোথাও না কোথাও আমার মনে হয়। এবং বিশেষ করে 14 থেকে 21 যে আমি গান গাইনি, এবং তারপরে যে ফল আমার হয়েছিল 21 সালে, সেইটা ভাবলে আমার ডেফিনেটলি কোথাও না কোথাও একটা, যেহেতু গানটাই একমাত্র আমি, দ্যাট ইজ মি। হ্যাঁ, তো সেই জন্য পলিটিক্স আপনি না, আমি তো কোনো মন্তব্য কী করে, আমি তো 6 বছরের জন্য আমি রাজ্যসভা মেম্বার, পলিটিক্সকে, কিন্তু আমাকে ওই দৌড়ঝাঁপটা আমি পার্লামেন্টের মধ্যে একটা ভালো পারফরমেন্স করার চেষ্টা করব, ভালো কথাবার্তা বলা, বা ওটা আমার ভালোও লাগে। যাদেরকে আমি আইডলাইজ করেছি, যাদের দেখেছি শুনেছি, সেই মানুষের কথা আমি ডেফিনেটলি রাখার চেষ্টা করব। হ্যাঁ, তুমি আবার নিয়ে আসছো। হ্যাঁ, পলিটিক্সে মোটামুটি যা ঘটছে, বিভিন্ন দিকে যা ঘটছে, তাতে আমার একজন খুব বড় একজন মানুষের সঙ্গে কথা হচ্ছিল। দেখো, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আমরা তিনজনই অন্য জগতের লোক, কিন্তু আমরা তিনজনই কিন্তু বিজেপিতে মানিয়ে নিতে পারিনি, তিনজনই ছেড়ে দিয়েছিলাম। ভেরি নেগেটিভ অ্যাবাউট দেম। কিছু তো একটা কারণ আছে। গৌতম গম্ভীর, পরেশ রাওয়াল, সবাই ছেড়ে দিয়ে চলে গেছে। তো এরকম আরও অনেক আছে, আরও অনেক এক্সাম্পল আছে। তো আমার মনে হয় যে বোধহয় এই ক্ষেত্রটা, এখন অনেকে বলবে হয়তো দেরিতে বোধ হয়, কিন্তু আমার মনে হয় যে একদিক থেকে ভালো হয়েছে 14 থেকে 21 যে আমি গাইনি, গান গাইবার খিদেটা ভেতরে এত বেশি ছিল যে যারা এখন আমার গান শুনছে বলছে অনেক বেটার গাইছে, কারণ ওই সময়টা আমি রেয়াজটা অনেক বেশি করতে পেরেছি। তো দেখা যাক না, আগে চলুক। কিন্তু এটা তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনোভাবে এই যে দায়িত্বটা আমি হঠাৎ আমি তো জানতাম না, চাইও নি, হঠাৎ করে দিয়েছেন। ইনফ্যাক্ট দিদি আমাকে মেসেজও করেছেন যে তোমাকে তো আমি হিন্ট দিয়েছিলাম, কিন্তু আমি হিন্টটা ধরতেই পারিনি। তার কারণ হচ্ছে ওটা যে হতে পারে 3.5 বছর এসে, আমি এটা কখনো ভাবিনি দূর দূরান্ত অবধি। তো লেট মি ওয়ার্ক অ্যাজ আ গুড পার্লামেন্টারিয়ান। তাতে যতটা পলিটিক্স দরকার নিশ্চয়ই করব। দায়িত্ব থেকে পালানোর কোনো রাস্তা নেই, বা করতে চাইও না। আর যতটা কাজ করা যায়, আগেও করেছি, এখনও করব। এবং যার সঙ্গে ঝালমুড়ি খাবার, কাজের খাতিরে, মানুষের খাতিরে, যেহেতু মানুষের টাকাটাই আমি পাচ্ছি কাজ করার জন্য, আগেও খেয়েছি, এখনও খাবো, এবং সেটাতে আমায় কেউ বাধা দিতে পারবে না, বাধা দেবেন বলেও আমার মনে হয় না দিদি। শেষ একটা বিষয়, না শেষ, এটা কোনো কথা নয়, এটা সুর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার মনে এখন সারাক্ষণ কোন গানটা গুনগুন করেন? যেটা বললাম যে আমার যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুকের অ্যাপটাই নেই। যখন কিছু লিখতে ইচ্ছা করি, আবার ডিলিট করে দিই। কমেন্টস তো অফ থাকি। ধরো বাংলায় আছে, এই যে গুজবের ক্ষেত্রে যদি বলি, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ। আবার হিন্দিতে এটাই আছে, কুছ তো লোগ কহেঙ্গে, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए रहना। কিন্তু কনফেশনও করে দিই, যে গানগুলো হয়তো গাই নিজের জন্য বা বলি এগুলো হেল্প করে, কিন্তু মানে বিনা কারণে
কটু কথা বা যেগুলো আদৌ সত্যি নয় সেসব কারণে গালাগালি খেতে, বা পার্টির কোনো কলিগ এমন নোংরা কাজ করেছে যে সেটার জন্যে আমাকে গালি খেতে হলে আমার এখনও চামড়া মোটা হয়নি, আমার খুবই খারাপ লাগে। এবং সেটাই একটা কারণ ভাই আমি কমেন্টস অফ রাখি। বাবুল সুপ্রিয় তার মনের কথা বললেন, একাধিক অভিজ্ঞতার কথা বললেন, আর বললেন অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো এই মুহূর্তে বাবুল সুপ্রিয়কে নিয়ে ঘুরছে চারিদিকে, সেই প্রশ্নগুলোর উত্তর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।